আসসালামু আলাইকুম। তারেক রহমান, সমালোচনা ও আলোচনা। তো কোনটা সমালোচনা আর কোনটা আলোচনা? আলোচনাটা হচ্ছে তিনি ঢাকা ভার্সিটিতে গেলেন, এটা সত্য, এটা হলো আলোচনা। আর সমালোচনা হলো তিনি কবে ঢাকা ভার্সিটির ছাত্র ছিলেন এবং ডাকসুকে কেন আমন্ত্রণ বা নিমন্ত্রণ জানানো হলো না বা অবগতি করা হলো না বা তাদের সাহায্য চাওয়া হলো না, এইটা নিয়ে যত কথা সেটা হচ্ছে সমালোচনা। তো এটা তো বাংলাদেশের মানুষ আজ প্রায় 2 বছর হয়ে গেল সুশীল সমাজ, মানুষ না, একেবারে শীর্ষ সুশীল সমাজ, জ্ঞানী, যাদের কথার উপরে বাংলাদেশ হেলনদোলন নরণচরণ করে, সেই সব ব্যক্তিদের মুখের একেবারে শীর্ষে থাকা সমালোচক, টকশো ব্যক্তিত্ব, সম্পাদক মণ্ডলী, পত্রিকার বড় বড় মাথা, হেডলাইন, রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, ঢাকা বিভিন্ন ভার্সিটির বিশাল বিশাল শিক্ষকবৃন্দ, এইটাই তারা নির্ণয় করতে পারেনি যে জুলাই আগস্ট কি বিপ্লব ছিল? সরকারকে হটিয়ে দেওয়া, তাড়িয়ে দেওয়া, এটা কি কোনো অভ্যুত্থান ছিল, নাকি এটা সন্ত্রাসী কার্যক্রম ছিল? যাই হোক না কেন, সরকার বিতাড়িত হলো, আর মাসুদ কামাল, নিঝুম মজুমদার, ডরসেবেলের মহিউদ্দিন, বাংলাদেশে থাকা আরও তথাকথিত রনিদের মতো সমালোচকরা সেটাকে বললেন একটি অবৈধ কর্মকাণ্ড, সন্ত্রাসী কর্মকাণ্ড। সর্বশেষ তার নাম দিলেন, অলঙ্কৃত করলেন মব বলে, যে মব চালিচ্ছে। গত 17 বছর ধরে হাসিনা যেটা চালিয়েছিল সেটা হলো সরকার পরিচালনার প্রয়োজনে, এমনকি গুমও সরকার পরিচালনার প্রয়োজনে, রাজনীতিতে এইসব কালচার প্রয়োজন। আর 6ই আগস্টের পর, জুলাইয়ের পর যা কিছু হয়েছে সব মব হয়ে গেছে, এবং এখনও যেটা হচ্ছে সেটা হচ্ছে মব। তো এই দেশে কোনটা আদতে আলোচনা আর কোনটা সমালোচনা বোঝা অনেক কষ্ট, বুঝে উঠতে সময় লাগবে। কারণ সুশীল সমাজ বলে আমরা যাদেরকে চিনি, এরা যে কত বড় স্ট্যাম্প মারা লাইসেন্সধারী দালাল, এটাও বুঝতে আমাদের অনেক সময় লেগে যায়। যাক, এই জন্যই যে আলোচনা কোনটা সমালোচনা কোনটা, তা আমি আলোচনা করব, আলোচনার ভিতরে হয়তো কিছু সমালোচনা ঢুকে যেতে পারে। তারেক রহমান ঢাকা ভার্সিটিতে গেলেন। আমি এর আগে বেশ কয়েকটি ভিডিওতে আমি বলেছিলাম যে জিয়াউর রহমান যখন ঢাকা ভার্সিটিতে যান, তখন কিন্তু একেবারে গোয়েন্দাদের রিপোর্টে নিষেধ করা হচ্ছিল যে আপনি ঢাকা ভার্সিটিতে যাবেন না, গোয়েন্দা কর্তৃক নিষেধ করা হয়েছিল। কিন্তু জিয়াউর রহমান সে কথা শোনেননি, তিনি ঢাকা ভার্সিটিতে গেছেন, এবং ঢাকা ভার্সিটিতে যাওয়ার পরে যে ছাত্রদের ভিতর থেকে যে নেতৃত্ব তিনি উকুন বাসার মতো খুঁটে খুঁটে তৈরি করে রেখে গেছিলেন বা তৈরি করে দিয়ে গেছেন, যেমন ডক্টর খন্দকার মোশাররফ হোসেনরা এবং তৎসময়ের আরও কিছু ব্যক্তিত্ব যারা এখনও কোনো সমালোচিত হয়নি, যাদের নামে এখনও কোনো দুর্নাম তো হয়নি, বরং রাজনীতিকে তারা শক্তিশালী অবস্থানে রাখার জন্য সবসময় দৃঢ় প্রতিজ্ঞ ছিল। তো শুধু ঢাকা ভার্সিটিতেই না, যে তারেক রহমান ঢাকা ভার্সিটিতে গেছেন, এখন ঢাকা ভার্সিটিতে গেছেন, ঢাকা ভার্সিটির শিক্ষক এবং ছাত্রদের সাথে তিনি সাক্ষাৎ করতে গেছেন একজন রাষ্ট্রপ্রধান হিসাবে। কথাটা সহজ সরল, একজন, তিনি বিএনপির থেকেও না, কোনো জায়গা থেকে নয়, তিনি দেশের প্রধানমন্ত্রী। ঢাকা ভার্সিটিতে গেছেন, ঢাকা ভার্সিটি আঙ্গিক জড়িত বা তার সাথে আনুষাঙ্গিকভাবে যারা জড়িত, ছাত্র, শিক্ষক, কর্মচারী, যে কোনো অ্যাডমিনিস্ট্রেশনের ব্যক্তিত্ব হোক, যারাই হোক, ঢাকা ভার্সিটিতে রাষ্ট্রপ্রধান গেছে, সবাই জন্য সেটা উন্মুক্ত। সেখানে
ওই বাঙ্গ সুশীলদের ডাকসুকে কেন বলা হলো না, ডাকসুকে কেন আমন্ত্রণ জানানো হলো না। এখন আবার সমালোচনা, ডাকসু কারা? ডাকসু কি কোনো ব্যবসায়িক সমষ্টিগত কোনো লোক, বিকেএমই এর, বিজেএমই এর, ক্রিকেট বোর্ডের, বা খাতুনগঞ্জের বড় ওই পাইকারি বড় বড় লাইসেন্সধারী মশলা ব্যবসায়ী, নাকি জাহাজ ব্যবসায়ী, নাকি পান ব্যবসায়ী, না মৎস্য ব্যবসায়ী? ওরা কারা? ডাকসুতে যারা আছে ঢাকা ভার্সিটির ছাত্র তারা। তো ঢাকা ভার্সিটির ছাত্র তো আছে বলেই তারা ডাকসুর সদস্য, আগে ছাত্র, তারপরে তারা ডাকসুর সদস্য। যখন আবার তাদের ছাত্র তো থাকবে না, তারা বের হয়ে চলে আসবে, তারা জবে যাক, ব্যবসায় যাক, রাজনীতিতে যাক, যেখানে যাক, তারা তখন সেখানে ফিরে চলে যাবে। ডাকসু কোনো স্থায়িত্ব পদ পদবি নয় যে এটা সারা জীবন আঁকড়ে ধরে রাখবে। ডাকসুকে তারা ব্যবহার করবে, নুরুল হক নূরের মতো, যে ডাকসুর সাবেক সদস্য, ডাকসুর সাবেক সভাপতি, তারা এটাকে ব্যবহার করে তাদের ভবিষ্যৎ জীবনের একটি অলঙ্কৃত পদবি, পদ ব্যবহার করবে সারা জীবনে, যেখানেই যাক ডাকসুর অমুক এটা বলবে। কিন্তু সেটা সাবেক হয়ে যাবে এক সময়। তো আগে ছাত্র, আবার আলোচনায় আগে ছাত্র, তো ছাত্রই যদি হয়, একজন রাষ্ট্রপ্রধান সেখানে যাচ্ছেন, তারা তো ছাত্র হিসাবেই সেখানে যোগদান করবেন, জয়েন করবেন, বা প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবেন, তার সাক্ষাৎ দেবেন, তারাও সাক্ষাৎ নেবেন, তাকেও সাক্ষাৎ দেবেন সমষ্টিগতভাবে। এটাই হলো ছাত্রত্বের আরেকটি সম্মানযোগ্য অলঙ্করণ, যে রাষ্ট্রপ্রধান আসছেন এবং ঢাকা ভার্সিটির ছাত্ররা তারা তাকে অভ্যর্থনা জানাচ্ছে, বা ওটা আমি সত্য কিনা জানি না, তাকে ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়েছে। বাইরে যারা আমরা বড় বড় নাপিত আছি, খুর কেসি নিয়ে, ওই বট গাছের নিয়ে ইট পেতে টুলি বসে বাল ফেলার জন্য বসে আছি, আমরা সমালোচনা করব যে তারেক রহমান ঢাকা ভার্সিটির ছাত্র ছিল কবে, বা ঢাকা ভার্সিটিতে উনি গেলেন কি পলিটিক্যালি মুভমেন্ট নিয়ে, নাকি রাষ্ট্রপ্রধান হয়ে, নাকি এর ভিতরে অন্য কোনো রহস্য আছে? রহস্যটা কি? পুরা ঢাকা ভার্সিটিকে বিএনপি করে ফেলা, এইটা হয়তো রহস্য হতে পারে। কিন্তু উনি কি বিএনপি হয়ে কখনো ওখানে যে কথা বললেন, তার ভিতরে কি কোনো কথার ভিতরে, আচরণের ভিতরে ধরা গেল যে উনি বিএনপিকরণ করতে গেছেন? না, জাননি। তিনি সামগ্রিকভাবে বসেছেন, সামগ্রিকভাবে অত্যন্ত ঘরোয়া পরিবেশে তার কথা আমি শুনেছি। একেবারেই নিজস্ব পরিবারের সাথে যেভাবে কথা বলেন, সেই নিরিখেই তিনি কাউকে আলাদা করে, ছোট করে, বিভাজন সৃষ্টি করে কোনো বক্তব্য বা কথা বলেননি। তাহলে ওইটা নিয়ে আর কোনো সমালোচনার জায়গা নেই। এখন আমি যেটা ভিডিওতে, আগে বেশ কয়েকটি ভিডিওতে আমি বলেছিলাম যে ওই প্রধানমন্ত্রীর যে সচিবালয়ের অফিস, ওই সচিবালয়ের অফিসের চেয়ার আর সংসদ ভবনের ভিতরে ওনার জন্য যে নির্দিষ্ট চেয়ার, এই চেয়ারের নিচেই যেন সুপার গ্লু লাগিয়ে, মাস্টার গাম লাগিয়ে উনি ওইখানেই যেন বসে না থাকেন, এই দুই চেয়ার নির্দিষ্ট করেই। উনি পুরুষ প্রধানমন্ত্রী, ওনাকে পুরা ফুটবল মাঠের পুরা আনাচে কানাচে খেলতে হবে। মনে রাখতে হবে 17 বছর পরে বিএনপি নূতনত্ব নিয়ে যদি মাঠে রাজনীতিকে, তার সচ্চরিত্রকে মানুষের সামনে উন্মুক্ত করে দিতে চায়, বাংলাদেশে জাহাঙ্গীরনগর, ঢাকা কেন্দ্রিক যে সিটি কলেজ, বাংলা কলেজ, ওদিকে জগন্নাথ কলেজ, আরও যেগুলো কলেজ আছে, সমস্ত জায়গায়, জাহাঙ্গীরনগর ভার্সিটি, চিটাগাং, রাজশাহী, কুষ্টিয়া, খুলনা, সিলেট, যতগুলো শিক্ষাঙ্গন আছে, প্রধানমন্ত্রী তিনি যাবেন, উন্মুক্তভাবে সেখানে যাবেন, তাদের সাথে খোলামেলা পরিবেশে কথা বলবেন, কি সমস্যা ছিল অতীতে, এখন কি দরকার, কি হলে ভালো হয়, যদি আমি পারি, আমার পার যদি আস্থা থাকে, বিশ্বাস থাকে, আমার পাশে আসো, হাত ধরো, আমরা একসাথে দেশ নিয়ে এগিয়ে যাব। কোনো স্বৈরা শাসকের ভূমিকায় নয়, কাউকে হত্যা করে নয়, খুন করে নয়, দ্বিমতকে পেশি শক্তি দিয়ে নির্মূল করার অপচেষ্টা নয়। আপনার অভিমত দেন, আমার অভিমত নেন, দুইজন মিলে আমরা কোনো জায়গায় আসতে পারি কিনা দেশকে নিয়ে নতুনভাবে ভাবনা চিন্তা করে।
সেই জায়গাটা উন্মুক্ত করতে হলে একজন রাষ্ট্রপ্রধানকে চষে বেড়াতে হবে, মাঠে ঘাটে প্রান্তরে দিগন্ত নদী নালা খালা বিলে সূর্যাস্তের চন্দ্রের আলোতে সমস্ত জায়গায় তার পদধ্বনি, তার পদচিহ্ন, তার নিঃশ্বাসের বাতাস মানুষের কাছে মানুষের কানে পৌঁছে দিতে হবে। সেটা হবে একবার লিবারেল রাজনীতির একটি পলিটিক্যালি লিবারেল ফিল্ড। কাউকে কে জামাত ওখানে বলছে শিবিরের ছেলেপেলে শিবির করে ভালো, তো তার যদি 20টা থিম থাকে, আমার 20টা থিম থাকলে হয়তো 2টা 3টা 4টা 5টা কনসেপ্টের ভিতর আলাদা হতে পারে, বাকি 15টা তো দুইজনের মানসিকতা মিলে যেতে পারে। তো আমরা সেই 15টার মিল খুঁজে বের করবো না কেন? ডিভাইডেড করে দুইজন দুইমুখী হয়ে বসে থাকবো কেন? আমরা সেই 15টা নিয়েই আগাই। 5টা যদি ডিবেট থাকে, ওই 5টা নিয়ে কতটুকুন কনসিডার করা যায় বা কোনভাবে ওই 5টার সমন্বয় ঘটানো যায়। তাহলে আমার অনেকেই আবার সুশীল সমাজ বলবেন আপনি কৌশলে সবাইকে বিএনপি করে ফেলতে চাচ্ছেন। না, যার যার আদর্শের জায়গা ঠিক থাকবে, যে যে ধারা রাজনীতি পছন্দ করে সবই ঠিক থাকবে। ঢাকা ভার্সিটিতে যখন শিবির ডাকসু গঠন করলো এবং শিবিরের নির্বাচন হলো, তাদের ভিতরে এক ধরনের গুঞ্জন হচ্ছিল যে বিএনপি ক্ষমতা আসলে বা শিবির ডাকসু গঠন করলে মেয়েদের সব বোরকা পরিয়ে ফেলবে, সবাইকে বোরকা পরতে হবে। আমি তো দেখেছি শিবির আসার পরে মেয়েরা পোশাকের যে স্বাধীনতা পেয়েছে, চালচলন আচরণের যে স্বাধীনতা পেয়েছে এবং অবাধ রাত বিরাট যে কোনো সময় তারা যে স্বাচ্ছন্দ্যে ওই ঢাকা ভার্সিটির অলি গলি তাদের রাস্তায় যেভাবে ঘুরে বেড়াচ্ছে, তারা মানে স্বাধীনতার পরে এতটা নিরাপদ কখনো অনুভব করেছে কিনা আমার জানা নেই। ওখানে কে বিএনপি, কে জামাত, কে কমিউনিস্টের, কে ডানপন্থী বামপন্থী, কে ঊর্ধ্বপন্থী নিম্নপন্থী, কোনো পন্থী নেই। সবাই ছাত্রত্ব নিয়ে সগৌরবে চলাফেরা করছে। আবার যখন বিএনপি ক্ষমতায় আসলো তখন এমন একটা অবস্থার সৃষ্টি করলো যেন আজ রাতেই ঢাকা ভার্সিটির সমস্ত হল থেকে শিবিরকে তাড়িয়ে দেবে, বের করে দেবে। এ পর্যন্ত একটি পাখের মুখে, সেই আবাবেলের মুখের ছোট একটি পাথরও কি ঢাকা ভার্সিটির কোনো হলের উপরে বা রাস্তায় নিক্ষিপ্ত হয়েছে যে এটি বিএনপি মেরেছে? হয়নি। আমাদের দেশে হলো গুজব আর আতঙ্ক, আর বাঙালি জাতি হলো মানে সাপ খেলা দেখলে, সাপ খেলা তো তাও দেখার মতো, রাস্তার উপর থুতু ফেলে দিয়ে আপনি যদি দাঁড়িয়ে থাকেন 1 মিনিট দেখবেন 10 জন এসে ঘিরে ধরেছে এখানে কি হয়েছে, এখানে এটা আজব জিনিস কি, এটা কিন্তু আসলে থুতু। এই যে গুজব আর সমালোচনাকে এমনভাবে মিথ্যা বলতে 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 ওই মিথ্যাগুলোই যেন সত্য হয়ে সমাজে একেবারে প্রতিষ্ঠিত হয়ে গেছে। তো ওটা বড় কথা নয়, বড় কথা তারেক রহমান ঢাকা ভার্সিটিতে গিয়েছেন। আমি আবারও তার কাছে আবেদন জানাবো, আমাদের বিশেষ করে বোর্ডগুলোতে গাজীপুরের যে কৃষি গবেষণা ইনস্টিটিউট আছে বা বড় বাংলাদেশ, আমি গাজীপুরকেই সবচেয়ে বেশি মূল্যায়ন করি, কারণ তাদের যে বৈজ্ঞানিকগণ ওখানে যে গবেষণা হচ্ছে এবং তাদের গবেষণার ফসল সারা দেশের মানুষ উপকৃত হচ্ছে, উপভোগ করছে। রাষ্ট্রকে তারা ধীরে 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 সকল জায়গায় খাদ্যের কৃষি পণ্যে স্বয়ংসম্পন্ন করে তুলছে, অথচ তাদের কোনো সাক্ষাৎকার নেই, তাদের কোনো মূল্যায়ন নেই। আমার তো মনে হয় এই আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতি যে পদক 26 ঘোষণা হলো, তার প্রথম পুরস্কারটাই গাজীপুর কৃষি গবেষণা তাদেরকে দেওয়া উচিত ছিল। এইদেরকে যদি মূল্যায়ন না করা হয় দেশের, এদেরকে খুঁজে বের করে প্রধানমন্ত্রীর সামনে কে রিপ্রেজেন্ট করবে যে এরাই দেশের মূলধারার শক্তি? পানি উন্নয়ন বোর্ড আছে বা কৃষি বোর্ড আছে, মশলা গবেষণার কেন্দ্র যেগুলো আছে, এই সমস্ত জায়গায় প্রধানমন্ত্রী হিসাবে অবাধে মুভমেন্ট করা উচিত, অবাধে যাওয়া উচিত। তারা কোন ধরনের রোগে ভুগছে, তাদের মানসিক অবস্থা কী, নিজের চেয়ার ছোটো করে নিয়ে এসছেন,
এইসব বোর্ডের চেয়ারম্যানরা কোন ধরনের চেয়ারে বসেন? তাদের চেয়ারে কি এখনো কাঠের সাথে সেই নৌকার প্রতিচ্ছবি আছে, নাকি পরিবর্তন হয়েছে? তারা কি সেই ইন্দোনেশিয়ার যে রাজা সাহেব রাষ্ট্র শাসন করছেন তার মতো রকমের স্বর্ণের পায়ারালা চেয়ার আছে, নাকি তার মতো চেয়ারকে ছোটোখাটো করার চেষ্টা করা হয়েছে? বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, যেখানে কোনো কিছুই নেই, স্টোর রুম, তাদের স্টোর রুমেও নাকি সবচেয়ে দামি এসি লাগানো, একটা বিল্ডিংয়ে নাকি শতাধিক এসি লাগানো আছে। তো প্রধানমন্ত্রীর ওখানে কয়টা এসি, আর ওই সব জায়গাতে কয়টা এসি লাগানো, ওনাকে যেতে হবে নিজের চোখে দেখে এবং একজন মানুষের কাছে নিজেকে রিপ্রেজেন্টেটিভ করে তার যে আন্তরিকতা, সহমর্মিতা জয় করা যায় ওই পাশে থাকা চামচাদের দালালদের দিয়ে। কাউকে পাঠাবেন খোঁজ নিতে, উনরা যাবে, তারেক জিয়ার রাষ্ট্রদূত হয়ে আসছেন, কোথায় বসাবেন, কি আপ্যায়ন করবেন, কি দিয়ে প্রেজেন্ট করবেন, সুন্দরী নারী, অর্থ, নাকি প্রতিষ্ঠানের ভিতরে কোনো জায়গা আছে তার নামে দলিল করে দিয়ে তাকে খুশি করবেন, নাকি ব্যাংক অ্যাকাউন্ট চাইবেন, চেক ধরিয়ে দেবেন, সেটা নিয়েই পাগল। এবং উনি ওইখান থেকে মহা খুশিতে ফিরে এসে তারেক রহমান যে তথ্য চেয়েছিলেন সেটা বেমালুন ভুলে গিয়ে এমন তথ্য দেবেন যে সব কিছু ঠিক আছে এবং তারা আপনার সবচেয়ে বিশ্বস্ত কুকুরে পরিণত হয়ে গেছে, সেটা বলবেন। যেতে হবে। দীর্ঘদিন পর একজন পুরুষ, এখনও শরীরে যতটুকুন তাকত আছে, বাবার মতো রাষ্ট্রে অবাধে ঘুরে বেড়াবার মতো শারীরিক সক্ষমতা আছে, সেইটা কাজে লাগাইতে হবে। দেশকে যদি নূতনভাবে, হ্যাঁ, তারপরে যে আসুক, সমস্যা নেই, কিন্তু নিজের থাকার সময়টুকু যেন দৃষ্টান্ত হয়ে থাকে। নিজের থাকা সময়টুকু যেন রাষ্ট্রের রাজনীতিতে, রাষ্ট্রের উন্নয়নের স্বর্ণাক্ষরে লেখা থাকে। এই সময়টুকুকে নিয়ে যেন মানুষ দীর্ঘশ্বাস ফেলে। এই সময়টুকু যেন মানুষের স্মৃতিতে এমনভাবে গেঁথে থাকে, যে কেউ আসুক না কেন এইটার কথা যেন আর ভুলতে না পারে। আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি ওনার যাওয়ার পরের থেকে একমাত্র আবেদের গাড়ির পিছনে দৌড়ানোর ওই দৃশ্য থেকে বাদ দিলে বাকি যেটুকু আমি পেয়েছি, ওইখানকার সাধারণ ছেলেমেয়েরা যে কত উচ্ছ্বসিত, কতটা খেয়ালিপনা হয়ে পড়েছে। তারা কি, কেউ কেউ বলছে হ্যাঁ আমি প্রধানমন্ত্রীকে দেখেছি, তারেক রহমানকে দেখেছি, এইটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। যাদের হাতের সাথে হাত লেগেছে তারা বলছে আমি আর তার হাত ছুঁয়েছি। এই যে উচ্ছ্বাস, মানুষের আবেগ, এই আনন্দঘন মুহূর্তটুকু মানুষের মনে জাগরিত করাই প্রধানমন্ত্রীর 90% সফলতা। বাকিটা ওই যে তাদের ভিতরে যে আবেগের যে একটা উচ্ছলতা তৈরি হলো, আনন্দময় গতি আসলো তার জীবনে এবং আকাঙ্ক্ষার জায়গা তৈরি হলো, সে রাষ্ট্রের হয়ে তখন কাজ করবে। সে তার সবটুকু আপনার অধীনে, আপনার কথা মতো বা আপনার আদর্শে কাজ করবার জন্য ব্যাকুলতা প্রকাশ করবে। মানুষের কাছে গেলে যতটুকুন ভালোবাসা পাওয়া যায় বক্তৃতা দিয়ে সেটি পাওয়া যায় না। বক্তৃতা হয় সে হাতে তালি, বুকের ভিতরে কোনো উদ্বেলিত হয় না। বক্তৃতায় আসে মানুষের স্লোগানে মানুষের আবেগকে পুরোপুরি ব্যাকুলতায় আনে না। কিন্তু আপনি যদি সেই স্লোগানের ভিতরে ঢুকে যেতে পারেন, কারা স্লোগান দিচ্ছে তাদের সাথে দুই হাত পেতে যদি হাত লাগাইতে পারেন, তারা আপনার চিরদিনের জন্য সহচর হয়ে যাবেন, চিরদিনের জন্য আপনার যাত্রী হয়ে যাবেন, চিরদিনের জন্য আপনার সাথে তারা পা মিলাবে, গা মিলাবে। আপনার ব্যথায় বেদনায়, আপনার সর্বস্ব হারানোর পরও তারা ব্যথাতুর হবে। তারা আপনার সেই জায়গাটা সম্পূর্ণভাবে ধারণ করবে, যে জায়গাটুকু আপনি তাদের কাছে গিয়ে তাদের ভিতরে প্রতিচ্ছবি অঙ্কিত করে দিয়েছেন। একেবারে এই যে শরীরে যে অঙ্কন করে বিভিন্ন নাম টাম, কলকি টলকি এই ধরনের কি বলে সম্ভবত ওইটার নাম, ওই রকমের হৃদয়ে অঙ্কিত হয়ে যাবেন। পাথরও ক্ষয় হয়, পাথরে লিখলেও সেটা ক্ষয় হয়ে যাবে, কিন্তু হৃদয়ে
যদি একবার লেখা যায় সেটা অনন্য, অনবদ্য, সেটা সৃষ্টিশীল, নূতন সৃষ্টির আরও একটু আনন্দময়। সৃষ্টি তো আনন্দ, সে মানুষকে জাগিয়ে তোলার যে মহানন্দ, সেই সৃষ্টির ক্ষণ, যে রাষ্ট্রনায়ক মানুষকে এভাবে মানুষের ভিতরে উদ্বেলিত করতে পারবে, মানুষের চেতনাকে পুলকিত করতে পারবে, সেই দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক। কে আবার সেই পুরনো কথায় কে আলোচনা করলো, সে সমালোচনা করলো, এটার ঊর্ধ্বে থেকে, সব কিছুর ঊর্ধ্বে থেকে নিজের যে ভাবাবেগ, নিজের যে দর্শন, সেটাকে কিভাবে রাষ্ট্রে প্রতিষ্ঠিত করা যায় সেটা নিয়ে কাজ করতে হবে। তো আমি আবারও বলছি যে সমালোচনা হবেই, কারণ সমালোচনার জন্য সমালোচক বসে আছে। ওনরা সমালোচক, যদি ওনরা সমালোচনা না করেন তাহলে ওনাদের পরিস্থিতি কী? ওনাদের তার কোনো পরিস্থিতি নেই। কুকুর তার জিহ্বা এমনভাবে বের করে রাখবে সর্বদাই, কেউ দেখলেই যেন তার দেখার আগে তার জিহ্বাকে দেখতে পারে। কুকুরকে কিন্তু মানুষের তাকায় প্রথম তার জিহ্বা দেখে, খেয়াল করে দেখবেন, পুরা কুকুরকে দেখে না, তার জিহ্বাকে দেখে, কুকুরের জিহ্বা বের হয়ে থাকলে। তো যারা এই সমালোচনা করে বা যারা ওই কোনটা অভ্যুত্থান, বিপ্লব, এগুলোর ভিতরে যারা মবকে ঢুকিয়ে দিয়ে এক ধরনের রহস্যময় অবতারণা করে মানুষকে বিভাজন বা বিভ্রান্তের ভিতরে ফেলে দিয়ে তাদের কেমনভাবে হাইলাইটস রাখে যে এরা যেটা বলে এটাই যেন ঠিক, এটা পৃথিবীর শুরু থেকে এখন পর্যন্ত আসছে এবং এটা আসতেই থাকবে, এটা চলমান। তার ভিতর থেকেই মহানায়ক আবিষ্কার হয়, মহানায়করা তাদের পা রাজপথকে কাঁপিয়ে দিয়ে মানুষকে জানান দিয়ে যায়, ওই মহানায়ক যায়। আসসালামু আলাইকুম।